সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ৮৮ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। যে ব্যক্তি জিন আনবেন তার নাম কফিলউদ্দি। মধ্যবয়স্ক বলশালী একজন লোক, মুখ ভর্তি দাড়িগোঁফের জঙ্গল, ঘোলাটে চোখ। তার পরনে লুঙ্গি, গায়ে গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি। কফিলউদ্দি একটা ঘরে সবাইকে নিয়ে বসালো। সেখানে জায়নামাজ পাতা। সে জায়নামাজে বসে বিভিন্ন সূরা, বিশেষ করে সূরায়ে জিন পাঠ করে জিন সশরীরে উপস্থিত করবে। যখন জিন আসবে তখন জিনের সঙ্গে বেয়াদবিমূলক কোনো কথাবার্তা বলা যাবে না। জিনকে প্রশ্ন করলেও করতে হবে অত্যন্ত আদবের সঙ্গে। জিনের উপস্থিতি অনুভব করা যাবে, তবে তাকে দেখা যাবে না, কারণ ঘর থাকবে অন্ধকার। ঘরে কোনো আলো জ্বালা যাবে না। সবাই উজু করে অপেক্ষা করছে। ঘর অন্ধকার, কেউ তার নিজের হাতই দেখতে পাচ্ছে না, এমন অবস্থা। কফিলউদ্দি এক মনে সূরা পড়ে যাচ্ছে। তার গলার স্বর ভারী। সে কেরাত পড়ছে বিশেষ ভঙ্গিমায়। হঠাৎ কি যেন হলো। ঘরের মাঝখানে থপ করে শব্দ, যেন ছাদ থেকে কেউ লাফিয়ে মেঝেতে নামল। মেঝেতে সে ব্যাঙের মতো থপ থপ শব্দ করে হাঁটছে। কফিলউদ্দি তখনও কেরাত পড়ে যাচ্ছে। এই অবস্থায় জিন বলল, আসসালামু আলাইকুম, আমি আসছি। ভয়াবহ অবস্থা। বসার ঘরে বাইরের লোক বলতে কফিলউদ্দি একা। জিন সেজে দ্বিতীয় ব্যক্তির প্রবেশের প্রশ্নই ওঠে না। অথচ কফিলউদ্দিনের কোরআন পাঠ এবং জিনের কথাবার্তা একই সঙ্গে শোনা যাচ্ছে। সে যে থপ থপ করে ঘরের এক মাথা থেকে অন্য মাথায় যাচ্ছে তাও বোঝা যাচ্ছে। মাঝে মাঝে সাপের শীষের মতো তীব্র শীষের শব্দ পাওয়া যাচ্ছে। এসডিপিও সাহেবের মেজ ছেলে জাফর ইকবাল ভয়ে ভয়ে বলল, আপনি কোথায় থাকেন? জিন বলল, আমি থাকি কোহকাফনগরে। বাংলাদেশ কি স্বাধীন হবে? কোনো দিন স্বাধীন হবে না। স্বাধীন হবে না কেন? আমরা সব জিন একত্র হয়ে পাকিস্তানের জন্যে দোয়া করি। পাকিস্তান জিন্দাবাদ। জিন আরও কিছু প্রশ্নের জবাব দিল। সবার মাথায় হাত রেখে দোয়া করল এবং বলল সে আর বেশিক্ষণ এখানে থাকতে পারবে না, কারণ তার চলে যাবার সময় এসেছে। পাকিস্তানের জন্যে জিন সমাজে আজ বিশেষ দোয়া হবে। তাকে সেই দোয়ায় সামিল হতে হবে। ফয়জুর রহমান সাহেব এবং তার স্ত্রী দুজনই জিন যে সত্যিই এসেছিল এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হলেন। কফিলউদ্দিকে ভালো বকশিশ দিয়ে বিদায় করা হলো। জিন নামানোর এই অদ্ভুত কর্মকাণ্ড তারা কেউই আগে দেখেননি। বাংলাদেশ স্বাধীন হবে না, এই ভয়ঙ্কর কথা যদি জিন না বলতো তাহলে জিন অনুভবের আনন্দ ১৬ আনা হতো। জাফর ইকবাল বলল, দেশ স্বাধীন অবশ্যই হবে, কারণ জিন আসে নাই। জিনের সব কথাবার্তা আমি টেপ রেকর্ডারে টেপ করেছি। জিন যদি সত্যি সত্যি আসতো, সে দেখতো যে আমি এই কাণ্ড করছি, তখনই সে রেগে যেত। সমস্তই কফিলউদ্দির কারসাজি। ফয়জুর রহমান সাহেব তার মেজ ছেলের সাহস দেখে চমৎকৃত হলেন। সে এক ফাঁকে জিনের কথাবার্তা রেকর্ড করে ফেলেছে। এই চিন্তা তো তার নিজের মাথায় আসেনি। তার জন্যে আরও বড় চমক অপেক্ষা করছিল। তার বড় ছেলে জিনের কথাবার্তার রেকর্ড বাজিয়ে পুরোটা শুনে জিন যে আসে নাই সে বিষয়ে কঠিন প্রমাণ উপস্থিত করল। জিন কথাবার্তার এক পর্যায়ে পুরোপুরি বরিশালের ভাষায় বলেছে প্রথম। তার যুক্তি হচ্ছে, যে জিন থাকে কোহকাফনগরে সে বরিশালের আঞ্চলিক ভাষায় প্রথমকে প্রথম বলবে না। দেশ স্বাধীন হবে না, জিনের এই কথায় মন খারাপ করার কোনোই কারণ নেই, কারণ জিন আর কেউ না, কফিলউদ্দি নিজে। ফয়জুর রহমান সাহেব তার ছেলেদের সাহস এবং বুদ্ধিতে অত্যন্ত প্রীত হয়ে সেই রাতে ঘুমোতে গেলেন। তার মনে হলো এরকম ছেলে মেয়ে যার আছে তার চিন্তিত হবার কিছু নেই। যে কোনো বিপদ এরা সামাল দিতে পারবে। তিনি ঘুমোবার জন্যে বিছানায় শুয়ে পড়েছিলেন। কি মনে করে বিছানা থেকে উঠলেন। অজু করে
তাহাজ্জুদের নামাজ পড়তে গেলেন। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই দরজার কড়া নড়ল। অতি ব্যস্ত ভঙ্গিতে কেউ একজন কড়া নাড়ছে। কড়া নাড়ার ভঙ্গি থেকে বোঝা যাচ্ছে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ভয়ঙ্কর কিছু না ঘটলে রজনীর দ্বিতীয় প্রহরে এসডিপিওর বাংলোর কড়া কেউ এভাবে নাড়বে না। তিনি এখন কি করবেন? নামাজ শেষ করবেন, নাকি কে কড়া নাড়ছে সেই খোঁজ করবেন? তার উচিত আগে নামাজ শেষ করা। যে কড়া নাড়ছে তার তর সইছে না, সে কড়া নেড়েই যাচ্ছে। কড়া নাড়ার শব্দে ফয়জুর রহমান সাহেবের স্ত্রী আয়েশার ঘুম ভেঙেছে, তার বড় মেয়ে সুফিয়ার ঘুম ভেঙেছে। দুজনেই ভীত মুখে বিছানা থেকে নেমেছে। ফয়জুর রহমান নামাজের পাটি থেকে নেমে পড়লেন। অসম্ভব খারাপ সময়ের ভেতর দিয়ে সবাই যাচ্ছে। কখন কি ঘটে যায় কিছুই বলা যায় না। আগে খোঁজ নেওয়া দরকার। কড়া নাড়ছেন পিরোজপুর সদর থানার ওসি, তার সঙ্গে আছেন সেকেন্ড অফিসার। ফয়জুর রহমান সাহেব দরজা খোলার সঙ্গে সঙ্গে ওসি নিচু গলায় বলল, স্যার, থানায় যেতে হবে। কি হয়েছে? ওয়্যারলেসে জরুরি মেসেজ দেবে, আপনার সঙ্গে কথা বলবে। কে দিচ্ছে জরুরি মেসেজ? সেটা কিছু বলে নাই, তবে মনে হয় মিলিটারির হাই কমান্ড, তবে পুলিশ হেডকোয়ার্টারও হতে পারে। ফয়জুর রহমান সাহেব অতি দ্রুত লুঙ্গি বদলে প্যান্ট পরলেন, শার্ট গায়ে দিলেন। তার স্ত্রী ভীত মুখে বললেন, কোথায় যাচ্ছ? থানায় যাচ্ছি। কেন? পরে বলবো, পরে। ছেলেদের কাউকে সঙ্গে নিয়ে যাও, ওদের ডেকে তুলি। কাউকে ডাকতে হবে না, খামাখা ভয় পেও না, ভয় পাবার মতো কিছু হয় নাই। ওয়্যারলেস মেসেজ এসেছে ঢাকার পুলিশ সদর দপ্তর থেকে। আইজির বক্তব্য প্রচার করা হচ্ছে। ঢাকার অবাঙালি ওয়্যারলেস অপারেটর জানালো, দেশের সব জেলা মিলিটারির দখলে আছে। সাব ডিভিশন এবং থানা লেভেলেও মিলিটারি অতি দ্রুত অভিযান শুরু করবে। পুলিশ বাহিনীকে জানানো যাচ্ছে তারা যেন সামরিক বাহিনীকে পূর্ণ সহযোগিতা করে। তারা দেশের আইন শৃঙ্খলা দেখবে এবং দেশের মঙ্গলের জন্য সামরিক বাহিনীর নির্দেশ পালন করবে। ফয়জুর রহমান মেসেজ নিলেন। ওসি সাহেব বললেন, স্যার, আমরা কি করব? ওসি সাহেবের মুখ দুশ্চিন্তায় ছোট হয়ে গেছে, তিনি রীতিমতো ঘামছেন। ফয়জুর রহমান বললেন, পুলিশ সব সময় থেকেছে সাধারণ মানুষদের সঙ্গে, এখনো আমরা তাই করব, দেশের মানুষের সঙ্গে থাকব। যারা থাকতে চায় না তারা কি করবে? তাদেরটা তারা জানে। আপনি কোনো নির্দেশ দিবেন না? না, পুলিশের কমান্ড ভেঙে পড়েছে, এই অবস্থায় নির্দেশ চলে না। পুলিশ বাহিনীর কেউ যদি দেশে চলে যেতে চায় তাহলে কি চলে যাবে? হ্যাঁ, যাবে। ফয়জুর রহমান সাহেব হেঁটে হেঁটে বাসায় ফিরছেন। এ শহরে কোনো স্ট্রিট লাইট নেই, কোনো বাড়িতেও আলো জ্বলছে না, তবে আকাশে চাঁদ আছে। চাঁদের আলোয় পথ চলতে অসুবিধা হচ্ছে না। হঠাৎ তার কাছে মনে হলো, জোছনার গ্রামের চেয়ে জোছনার শহর অনেক সুন্দর। তিনি থমকে দাঁড়ালেন। বেশ কিছু সময় জোছনা অনুভব করলেন। আবার যখন হাঁটতে শুরু করলেন তখন লক্ষ্য করলেন দূর থেকে কেউ একজন তাকে অনুসরণ করছে। তিনি যখন দাঁড়িয়ে যান সেও দাঁড়ায়, তিনি হাঁটতে শুরু করলে সেও হাঁটে। ব্যাপারটা কি? কে ওখানে? কে? যে অনুসরণ করছিল সে থেমে গেল। ফয়জুর রহমান সাহেব পুলিশি গলায় ডাকলেন, কাছে আসো। ভীত পায়ে মাথা নিচু করে কেউ একজন আসছে। কাছাকাছি এসে দাঁড়াবার পর তাকে চেনা গেল, পাংখা পুলার রশিদ। ফয়জুর রহমান সাহেব হাঁটতে শুরু করলেন। রশিদ পেছনে পেছনে মাথা নিচু করে আসছে। রশিদের এই এক অভ্যাস, তিনি যেখানে যান রশিদ তাকে অনুসরণ করে, যত রাতই হোক, এর কোনো ব্যতিক্রম হয় না। অদ্ভুত স্বপ্নটার কথা ফয়জুর রহমান সাহেবের হঠাৎ মনে পড়ল। স্বপ্নে তিনি বরযাত্রী যাচ্ছিলেন।
সেখানেও তার পেছনে ছিল রশিদ, বাস্তবের অনুসরণকারী, স্বপ্নেও ছিল। রশিদ, জি স্যার। বিয়ে করেছ? জি না স্যার। পরিপূর্ণ জোছনায় দুজন হাঁটছে। ফয়জুর রহমান সাহেবের হঠাৎ মনে হলো স্বপ্নদৃশ্যেও আকাশে জোছনা ছিল। বরযাত্রী চাঁদের আলো গায়ে মাখতে মাখতে এগুচ্ছিল। জেনারেল টিক্কা খান আজ চোস্ত পায়জামার সঙ্গে মিলিয়ে হালকা ঘি কালারের পাঞ্জাবি পরেছেন, পায়ে পরেছেন কাবুলি চপ্পল। পাঞ্জাবির উপর নকশাদার কাশ্মীরি কোটি পরেছিলেন। কোটির লাল, হলুদ এবং কড়া সবুজ রং বেশি কটকট করছিল বলে কোটি খুলে ফেলেছেন। কানের লতিতে সামান্য আতর দিয়েছেন। আতরের নাম মেশকাতে আম্বার। তার ফুফাতো ভাই এই আতর সৌদি আরব থেকে পাঠান। আতরের কড়া গন্ধ তার ভালো লাগে না, তবে আজ খারাপ লাগছে না। মেজাজে সামান্য ফুরফুরে ভাব চলে এসেছে। আগামী 2 ঘন্টা তাকে এই ফুরফুরে ভাব ধরে রাখতে হবে। আজ তার জন্মদিন। জন্মদিন উপলক্ষে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে 2টি কেক আনানো হয়েছে। 2টি কেকের ওপর উর্দুতে লেখা জিন্দা পাকিস্তান। অর্ডার দিয়ে বানানো এই 2টা কেক আজ রাতে 2 দফায় কাটা হবে। প্রথম দফায় কাটবেন ঢাকা শহরের কিছু বিশিষ্ট বুদ্ধিজীবীদের সঙ্গে। এদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আছেন, কবি সাহিত্যিক আছেন, শিল্পী আছেন, ফিল্ম লাইনের কিছু লোকজন আছেন। তাদের সময় দেওয়া হয়েছে সন্ধ্যা 7টা। গাড়ি যাবে, তাদের নিয়ে আসবে। অনুষ্ঠান শেষে গাড়ি তাদের পৌঁছে দেবে। অনুষ্ঠানের পরিকল্পনা যখন করা হয় তখন তার এডিসি ইসমাত খান বলেছিলেন কেউ আসবে না। টিক্কা খান বলেছেন যাদের দাওয়াত করা হবে তারা সবাই আসবে, কেউ বাদ যাবে না। ইসমাত খান তারপরেও বলল, স্যার মনে হয় না কেউ আসবে। টিক্কা খান বললেন, বাজি ধরতে চাও? এসো, তোমার সঙ্গে ছোট একটা বাজি হয়ে যাক। এডিসি বলল, বাজি রাখলে আপনি হেরে যাবেন, কারণ আমার বাজির ভাগ্য খুব ভালো। আমি সবসময় বাজিতে জিতি। চলো দেখা যাক। ইফ ইউ উইন ইউ গেট আ বিগ ফ্রুট ব্যাস্কেট। কেন তুমি উইন করবে না শুনতে চাও? ইফ ইউ প্লিজ। ইন্টেলেকচুয়ালস আর কাওয়ার্ডস। শেক্সপিয়ার বলে গিয়েছেন, কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। তারা সবাই মৃত। মৃতদের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই। বুঝেছ? চেষ্টা করছি। জীবন বাঁচিয়ে রাখার জন্যে তারা মাটি চাটবে। 2-1টা ব্যতিক্রম থাকতে পারে। যে কোনো নিয়মেই কিছু ব্যতিক্রম থাকে। ভালো কথা। আমি গায়ে যে আতর দিয়েছি তার গন্ধ তোমার কাছে কেমন লাগছে? কড়া। ওয়াটার কালারের মতো হালকা টান না, তেল রঙের কঠিন ব্রাশের টান। ঠিক বলেছি? ইয়াস স্যার। যুদ্ধাবস্থায় ওয়াটার কালার থাকে না, তখন সবই তেল রং। সেই অর্থে আতরটা মানিয়ে যাচ্ছে। ইয়াস স্যার। অতিথিরা সময় মতো এসে পড়লেন। তারা ভীত। তাদের দাঁড়াবার ভঙ্গি, বসার ভঙ্গি সবকিছুর মধ্যে জবুথবু ভাব। তাদের নিঃশ্বাস ফেলার ভঙ্গিও বলে দিচ্ছে তারা ঠিক মতো নিঃশ্বাস ফেলতে ভয় পাচ্ছেন। সবাই মেরুদণ্ড সোজা করে বসেছেন। ভীত মানুষ মেরুদণ্ড সোজা করে বসে, তখন তাদের স্নায়ু টান টান হয়ে থাকে। জেনারেল টিক্কা বললেন, আপনারা আমার নিমন্ত্রণ রক্ষা করার জন্যে কষ্ট করে এসেছেন, এতে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের কাউকে কাউকে আমি চিনি, সবাইকে চিনি না। আপনারা যদি নিজের পরিচয় দেন তাহলে আমি অত্যন্ত সম্মানিত বোধ করব। না না, উঠে দাঁড়াতে হবে না, বসে বসে বলুন প্লিজ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর কামিং। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ফর কামিং।
আমি একজন কবি। আই এম অনার্ড টু মিট আ পোয়েট। পরিচয় পর্ব শেষ হতে সময় লাগলো, কারণ জেনারেল টিক্কা খান সবার সামনেই কিছুক্ষণ দাঁড়াচ্ছেন, ভদ্রতার হাসি হাসছেন, কারো কারোর সঙ্গে হাত মেলাচ্ছেন, একজনের সঙ্গে কোলাকুলিও করলেন। পরিচয় পর্ব শেষ হবার পর জেনারেল সুন্দর একটা ভাষণ দিলেন। ভাষণটা পুরোপুরি ইংরেজিতে দেয়া হলো। আমার মতো সামান্য একজন সৈনিকের আমন্ত্রণে সাড়া দিয়ে আপনাদের মতো জ্ঞানীগুণীরা যে এসেছেন, তাতে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার জন্যে আজকের দিনটি একটি বিশেষ দিন। এই দিনে পাঞ্জাবের এক অখ্যাত দুর্গম গ্রামে আমার জন্ম হয়। জন্মদিন পালন করার মতো হাস্যকর ছেলেমানুষি করা কোনো সৈনিকের শোভা পায় না। আমি এই ছেলেমানুষিটা করছি মূলত আপনাদের কাছে পাওয়ার একটা অজুহাত হিসেবে। আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, দুষ্কৃতকারীদের সব চক্রান্ত আমরা গুড়িয়ে দিয়েছি। দুষ্কৃতকারীদের পেছনে আছে বেঈমান আওয়ামী লীগ। এক বেঈমানকে সাহায্য করবে অন্য বেঈমান। আওয়ামী লীগকে সাহায্য করছে বেঈমান হিন্দুস্তান। আমরা এখন প্রস্তুত হচ্ছি বেঈমান হিন্দুস্তানকে শায়েস্তা করার জন্যে। আওয়ামী লীগ ইতিমধ্যেই শায়েস্তা হয়েছে, বড় শয়তান খাঁচায় ঢুকে গেছে। আমরা আমাদের সুবিধামতো সময়ে বড় শয়তানটাকে খাঁচা থেকে বের করব। তাকে নিয়ে আমাদের ইন্টারেস্টিং পরিকল্পনা আছে। স্বাধীন বাংলা বেতার নামে হিন্দুস্তানের আকাশবাণীর একটি শাখা এতদিন প্রচার করছিল শেখ মুজিব বিদ্রোহীদের সঙ্গে থেকে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে। আশা করি আমার ভাষণের পর এই বিষয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আগামীকালের সংবাদপত্রে করাচি এয়ারপোর্টে বসে থাকা শেখ মুজিবের একটি ছবি ছাপা হবার কথা। আমি আমার বক্তৃতার শেষ পর্যায়ে চলে এসেছি। কিছুক্ষণের মধ্যেই কেক কাটা হবে। তারপর আপনারা আমার সঙ্গে এক কাপ চা খাবেন। আপনাদের সবার জন্যে সামান্য কিছু উপহারও আছে। ফ্রুট বাস্কেট। ইংরেজিতে একটা প্রবচন আছে, সে ইট উইথ ফ্লাওয়ার্স। আমি প্রবচনটা সামান্য বদলেছি। আমি বলছি সে ইট উইথ ফ্রুটস। আপনারা সবাই পাকিস্তানের পক্ষে কাজ করবেন। বেঈমানদের কথায় প্রতারিত হবেন না। দেশে যুদ্ধাবস্থা চলছে। যুদ্ধাবস্থায় আমাদের কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আপনারা এমন কিছু করবেন না যাতে আমাদের কঠিন অবস্থা নিতে বাধ্য করা হয়। কেক কাটা হলো। কেকের এক কোণায় সবুজ রঙের বড় সাইজের একটা মোমবাতি। জেনারেল টিক্কা বললেন, আই এম মেকিং আ উইশ, বলেই চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ অবস্থায় ফুঁ দিয়ে মোমবাতি নিভিয়ে বললেন, আমার উইশ ছিল শান্তি ও ফ্রেন্ডশিপের। আসুন কেক খাওয়া যাক। উনি নিজেই সবার হাতেই কেক তুলে দিলেন। উপস্থিত বিশিষ্ট অতিথিরা জেনারেলের ভদ্রতায় মোহিত হলেন। পরবর্তী আধ ঘন্টা জেনারেল নানান গল্পগুজব করলেন। কচ্ছের রান এলাকায় তিনি জ্যাভলিন দিয়ে একটা বন্য শুকুরি মেরেছিলেন সেই গল্প। অতিথিদের একজন কচ্ছের রান মরুভূমিতে বন্য শুকর আছে কিনা সেই সন্দেহ প্রকাশ করায় তাৎক্ষণিকভাবে ফটো অ্যালবাম এনে বন্য শুকুরি সহ তার ছবি দেখালেন। যুদ্ধবিদ্যা সম্পর্কেও কিছু কথা হলো। তিনি ইতিহাসের অধ্যাপককে বললেন, পৃথিবীর প্রধান যুদ্ধ বিশারদ হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। পবিত্র কোরআন শরীফে যে আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আছে তা কি আপনি জানেন? ইতিহাসের অধ্যাপক বিস্মিত হয়ে বললেন, জানি না স্যার। আমাদের পবিত্র ধর্মগ্রন্থে আলেকজান্ডার দ্য গ্রেটের নাম আছে। তাকে সেখানে উল্লেখ করা হয়েছে জুলকারনাইন নামে। জেনারেলের কথাবার্তায় সবাই চমৎকৃত এবং বিস্মিত। তার জ্ঞানের ব্যাপকতায়ও সবাই মুগ্ধ। ইনি যে মোটামুটি ভয়াবহ একজন মানুষ এবং বালুচিস্তানের জল্লাদ নামে খ্যাত, সেটা কারোর মনেই রইল না। জেনারেল সবাইকে নিজে উপস্থিত থেকে গাড়িতে তুলে দিলেন। তার দ্বিতীয় দফা মিটিং শুরু হলো পুলিশের উপরের দিকের কর্মকর্তাদের সঙ্গে। আইজি ছিলেন না, 3 জন ডিআইজি এবং 2 জন এআইজি। এদের মধ্যে একজন ছাড়া বাকি সবাই বাঙালি। জেনারেল তাদের জন্য দ্বিতীয় কেকটি কাটলেন। প্রথম দফায় তিনি যা যা করেছেন এবং বলেছেন তার সবই আবারও করলেন। কোনো কিছুই বাদ পড়ল না। কচ্ছের রানে বন্য শুকুরি শিকারের গল্পটাও করলেন। এইবার অবশ্যই
মরুভূমিতে বন্য শুকরী পাওয়া যায় কি না এই নিয়ে কেউ কোনো সন্দেহ প্রকাশ করল না। তারপরেও তিনি মৃত শুকরীর পাশে বর্ষা হাতে তার দাঁড়িয়ে থাকার ছবি দেখালেন। বাঙালি পুলিশ কর্তাদের সঙ্গে তার বক্তৃতা হলো অল্প। কাজের কথা আমি সংক্ষেপে বলতে পছন্দ করি, আপনারা মন দিয়ে আমার কথা শুনুন। আমি বাঙালি পুলিশের কাছ থেকে ৯৫% লয়্যালটি আশা করছি। তারা ৫% লয়্যালটি তাদের বাঙালি ভাইদের জন্যে রাখুক। এই ৫% নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আপনাদের কাজে সাহায্য করার জন্যে পশ্চিম পাকিস্তান থেকে বেশ কিছু পুলিশ অফিসার আসছেন। প্যারামিলিশিয়া বাহিনীও আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের কিছু বলার আছে? স্পেশাল ব্রাঞ্চের এআইজি বললেন, আমাদের কিছু বলার নেই স্যার। জেনারেল বিরক্ত হয়ে বললেন, সবার হয়ে আপনি কথা বলছেন কেন? আপনার কিছু বলার নেই সেটা আপনি বলবেন, অন্যদেরও যে কিছু বলার নেই তা আপনি কিভাবে জানেন? এআইজির মুখ ফ্যাকাশে হয়ে গেল। জেনারেল টিক্কা বললেন, প্রত্যেকেই প্রত্যেকের কথা আলাদাভাবে বলবে। সবাই জানালেন তাদের বলার কিছু নেই। জেনারেল বললেন, আপনাদের সঙ্গে আমার কথা শেষ হয়েছে, আপনারা যেতে পারেন। আপনাদের প্রতি আমার নির্দেশ, আগামী ২৪ ঘন্টার মধ্যে আপনারা পুলিশের শাসন কাঠামো ঠিকঠাক করবেন। সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ পুলিশ বাহিনীর কর্মকাণ্ডের প্রতি তীক্ষ্ণ নজর রাখছে। এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখলাম। আপনাদের প্রত্যেকের জন্য একটা ফ্রুট বাস্কেট রাখা হয়েছে, দয়া করে নিয়ে যাবেন। গুড ডে অফিসার্স। জেনারেল ডিনার করতে গেলেন আর্মি অফিসার্স মেসে। তিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ডিনার করবেন, এই খবর আগেই দেয়া ছিল। ডিনারের আয়োজন ব্যাপক। নৌবাহিনীর বাবুর্চি আব্দুল খালেককে এই উদ্দেশ্যেই আজকের রাতের খাবার তৈরির জন্য কমিশন করা হয়েছে। জাফরান মুরগি নামের একটি আইটেম রান্নার ব্যাপারে তার খ্যাতি প্রবাদের মতো। বিশেষ আইটেমটি রান্না হয়েছে। গরুর মাংসের কাবাব রান্নার জন্যে মিরপুর এলাকা থেকে এক বিহারিকে আনা হয়েছে। সে মেসের বাইরে আগুন করে কাবাব তৈরি করছে। যারা কাবাব খেতে ইচ্ছুক তাদের প্লেট হাতে কাবাবওয়ালার কাছে আসতে হচ্ছে। কাবাবওয়ালা আগুন গরম কাবাব তাদের প্লেটে তুলে দিচ্ছে। মেসের বাইরে খোলা মাঠেও কিছু চেয়ার টেবিল রাখা হয়েছে, অনেকে সেখানেও বসেছেন। উত্তম খাদ্যের সঙ্গে পানের ব্যবস্থাও রাখা হয়েছে। অস্ট্রেলিয়ান রেড ওয়াইন, রাশিয়ান ভদকা এবং ব্ল্যাক লেবেল হুইস্কি। কয়েক ধরনের বিয়ার আছে, তবে সবচেয়ে বেশি চলছে ভদকা। বিশেষ বিশেষ দিনে বিশেষ কোনো একটা ড্রিঙ্ক ক্লিক করে। আজ ক্লিক করেছে ভদকা। সবাই দামি ব্ল্যাক লেবেল বাদ দিয়ে ভদকা টানছেন। শুধু জেনারেল টিক্কার হাতে রেড ওয়াইনের একটা গ্লাস। তিনি প্রথম গ্লাস রেড ওয়াইন শেষ করেছেন, এখন আছেন দ্বিতীয় গ্লাসের মাঝামাঝি। আবহাওয়া মনোরম। গুমোট গরমের পর ঠান্ডা বাতাস দিচ্ছে। দূরে কোথাও বৃষ্টি হয়েছে বলে মনে হয়। বৃষ্টির কথা মনে আসায় জেনারেলের ভ্রু কুঞ্চিত হল। বৃষ্টি ভালো জিনিস না। মনসুন এসে পড়ার অর্থ আর্মি চলাচলের সমস্যা। বিচিত্র এক দেশ, নদী, খাল, বিল, পানি। তিনি শুনেছেন সিলেটের দিকের বিশাল এক অঞ্চল নাকি বৃষ্টি নামলেই অতলে তলিয়ে যায়। যখন বাতাস বয় তখন নাকি সেখানে সমুদ্রের ঢেউয়ের মতো ঢেউ ওঠে। এসব এলাকা কবজা করা সেনাবাহিনীর কর্ম না, নৌবাহিনীর ব্যাপার। জেনারেল এক চুমুকে গ্লাস শেষ করে আবার গ্লাস ভর্তি করলেন। ওয়াইন খাবার নিয়ম এরকম না। ওয়াইন খেতে হয় হালকা চুমুকে। ঠোঁট ভিজল কি ভিজল না এই ভঙ্গিতে। ভদকা, হুইস্কি এসব হলো ঢোল, খোল, করতাল, আর ওয়াইন হলো কোমল বাঁশি। ব্রিগেডিয়ার শামস হঠাৎ লাফ দিয়ে দাঁড়িয়ে ভদকার গ্লাস উঁচু করে বললেন, জেনারেলের জন্মদিন উপলক্ষে চিয়ার্স। যারা বসেছিল তারা উঠে দাঁড়ালো। একের পর এক টোস্ট হতে লাগলো। টোস্ট ফর পাকিস্তান, টোস্ট ফর দ্য গ্রেট পিপল অফ পাকিস্তান, টোস্ট ফর দ্য লস্ট সোলজার্স। আর্মি অফিসারদের পার্টি সাধারণত খুব দ্রুত জমে যায়। এত কিছুর পরেও আজ পার্টি জমছে না। ক্যাটালিস্টের অভাবে কি এর মূল কারণ? আর্মি অফিসারদের রূপবতী বধূরা এইসব পার্টিতে থাকেন। তারাই ক্যাটালিস্ট। তারা পার্টি জমাবার অনেক কায়দা জানেন, অনেক ঢং করতে পারেন।
আজকের পার্টি নারী বিবর্জিত। কর্নেল জামশেদকে সবাই ধরল ম্যাজিক দেখানোর জন্যে। ম্যাজিকের কিছু কলাকৌশল সবসময় তার পকেটে থাকে। কিছু মুদ্রা, দড়ি কাটার খেলা দেখানোর জন্যে দড়ি এবং কাঁচি, এক প্যাকেট তাস, পিংপং বল। দেখা গেল আজ তিনি কিছুই আনেননি। একজনের কাছ থেকে 1 টাকার একটা মুদ্রা নিয়ে তিনি কয়েন ভ্যানিশিং দেখালেন। হাতের মুঠোয় কয়েন রাখা হচ্ছে। মুঠো খুলতে দেখা যাচ্ছে কয়েন নেই। কয়েন রাখা হলো ডান হাতের মুঠোয়, পাওয়া গেল বাম হাতের মুঠোয়। কর্নেল জামশেদের হাত সাফাইয়ের খেলাও জমছে না। পার্টি শেষ করা উচিত। যে পার্টি জমে না তাকে দীর্ঘ সময় চলতে দিলে শেষে নানান সমস্যা হয়। জেনারেল টিক্কা পার্টির সমাপ্তি ঘোষণা করলেন। ছোট্ট একটা সমাপনী ভাষণও দিলেন। এই ভাষণটি দিলেন উর্দুতে। বিশ্বের শ্রেষ্ঠ সেনাবাহিনীর অন্যতম পাকিস্তানের সেনাবাহিনী। এই বাহিনী দেশ রক্ষার যে পবিত্র কর্তব্য নিয়ে নেমেছে, সে কর্তব্য তারা এমনভাবে পালন করবে যে জাতির ইতিহাসে তা লেখা থাকবে। মূর্খ পূর্ব পাকিস্তানিদের আমরা বুদ্ধিমান বানিয়ে ছাড়ব। বুদ্ধিমান বানানোর এই প্রক্রিয়া এমনই কঠিন হবে যে কাঠিন্য সম্পর্কে তাদের ধারণা নেই। আমরা যুদ্ধাবস্থায় আছি। যুদ্ধাবস্থায় দয়া, মায়া, করুণা নামক মানবিক গুণগুলি মাটির নিচে 3 হাত গর্ত করে পুঁতে রাখতে হয়। আমরা 7 হাত গর্ত করে পুঁতে রাখব। মানবিক গুণাবলী মানুষদের জন্যে, পূর্ব পাকিস্তানিদের মতো সুবিধাবাদী হিন্দুর পাছা চাটা চোদ্দের জন্যে না। আমি দ্য ডেজার্ট ফক্স খ্যাত সেনাপতি রোমেলের একটা উদ্ধৃতি দিয়ে এবং আপনাদের সবাইকে আগাম অভিনন্দন জানিয়ে বক্তৃতা শেষ করছি। জেনারেল রোমেল মিশর এক্সপিডিশনের সময় বলেছেন, তুমি যখন শত্রুকে দয়া দেখাবে তখন বুঝবে তুমি সৈনিক নও। তুমি শত্রুর বুকের উপর বেয়োনেট উঁচু করে ধরেছ। হঠাৎ শত্রুর করুণ মুখ দেখে তোমার মায়া হলো। তুমি দ্বিধাগ্রস্ত হয়ে বেয়োনেট নামিয়ে নিলে। শত্রু তখন তোমার করণীয় কাজটি নিজে সুন্দরভাবে সমাধা করবে। তার বেয়োনেট তোমার হৃৎপিণ্ডে ঢুকিয়ে দেবে। জেনারেল আর্মি মেস থেকে ফিরেছেন। ড্রাইভারকে সরিয়ে তিনি নিজেই স্টিয়ারিং হুইল ধরলেন। চমৎকার লাগছে গাড়ি চালাতে। ঢাকা শহর স্বাভাবিক হয়ে আসছে। ভালো, খুব ভালো। পত্রপত্রিকা, রেডিও, টিভিতে এই স্বাভাবিকতার খবর পৌঁছে দিতে হবে। বিদেশি সাংবাদিকদের ডাকা হবে। তারা দেখবে একটি পরিচ্ছন্ন নগরী। ঢাকার খবরের কাগজগুলি 2 পৃষ্ঠা করে বের হচ্ছে। এটা কাজের কথা না। পত্রিকা বের হবে পত্রিকার মতো। মেজর সিদ্দিক সালেককে বলতে হবে। এই দায়িত্ব ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস অফিসারের।